আজ তাহলে আমরা পড়তে চলেছি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, তাই তো? তো হোয়াট ইজ কেমিস্ট্রি? বা রসায়ন কি? হোয়াট ইজ কেমিস্ট্রি বা রসায়ন কি? তো বিজ্ঞানের যে শাখায় জড় পদার্থের উৎস, উপাদান, গঠনাকৃতি, ধর্ম এবং বিভিন্ন পদার্থের মধ্যে পারস্পরিক রূপান্তর ও ক্রিয়া বিক্রিয়ার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই জিনিসটাকে আমরা কি বলি? রসায়ন বলি, ঠিক আছে? তো এই রসায়নের বিভিন্ন ভাগ আছে, যেরকম কি অর্গানিক, ফিজিক্যাল, তারপরে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মেডিকেল কেমিস্ট্রি, জিওকেমিস্ট্রি, এগ্রিকালচার কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, নিউক্লিয়ার কেমিস্ট্রি, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তো তোমরা নিশ্চয়ই আশা করছি ছায়া প্রকাশনের বইটা ইউজ করছো। মাইথিতেওয়ারের ধরনের কি আছে, সম্ভবত মাইথিতেওয়ারের রায়, তোমাদের মাইথির ধর কিংবা কিছুটা ওই বইটা তোমরা ফলো করছো। তো ওই বইয়ে ফার্স্টে তোমরা হচ্ছে বইটা খুললে তোমরা হচ্ছে পড়বে, আর আপাতত ফলো করো কি বলছি। তো ফার্স্টে গেছে এই যে কেমিস্ট্রি, এর গুরুত্ব কি, এটা কতটা জায়গায় জুড়ে আছে আমাদের সাথে। দেখো, আমরা যেদিকে তাকাই না কেন কেমিস্ট্রি কিন্তু আমাদের দেখতেই পাবো, কারণ হচ্ছে আমরা কেমিস্ট্রি ছাড়া পুরো সব জায়গায় কেমিস্ট্রি আছে, আবার সব জায়গায় ফিজিক্সও আছে, সেমভাবে সব জায়গায় আমরা যদি ম্যাথ করি ম্যাথও পাবো। কিন্তু তাহলে আমরা কেমিস্ট্রি কোথায় কোথায় পেতে পারি? ফার্স্টে আসছে কি না, আমরা যে খাই, খাবার দাবার যে খাই, তো খাবার দাবারের মধ্যে তো সব কিছু কেমিস্ট্রি আছে। আমাদের কি খাই প্রথম, আমরা যেহেতু বাঙালি মানুষ হচ্ছে প্রথমে তো ভাত মাছ খায়, মাছ ভাত। তো ভাতে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেটে কি থাকে? গ্লুকোজের কি সংকেত কি? C6H12O6, এটা বেসিক সংকেত কি হয়? CN, তারপর কি হয়? H2O বলে না হয়তো নাকি? এটা তো হচ্ছে গ্লুকোজের মেন বেসিক সংকেত। তো চলো কথা, তো আমাদের এছাড়া আমরা যে কোনো খাবার কি লাগে? নুন লাগে। নুনটা কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। এখানে হচ্ছে কি কেমিস্ট্রির ভাগ আছে, তাই না? তো দেখো, আমাদের খাদ্যবস্তু থেকে আমরা যে প্যান্ট জামা পরি, আমরা যে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা যে গাড়ি ইউজ করছি, গাড়িতে আমরা পেট্রোল ঢালছি, সব জায়গাতে কিন্তু আমাদের এটা কেমিস্ট্রি একটা বিরাট বড়সড় জায়গা দখল করে আছে, ঠিক আছে? তো দেখো, খাদ্যবস্তু উৎপাদন এবং সংরক্ষণে কীরকমভাবে আছে, তোমাদের বইয়ে দেখবে বেশ ভালোভাবে লেখা আছে। আমরা উন্নত মানের সার ইউজ করছি, উন্নত মানের বীজ ইউজ করছি। আমাদের যে খাবারের তেল আছে, যেগুলো সরষের তেল কিংবা বিভিন্ন সানফ্লাওয়ার, রাইস অয়েল তেল, এই যে আমরা নতুন নতুন তেলগুলো বানাচ্ছি। আগে আমাদের কি ছিল? আগে আমরা তো সরষের তেল জানতাম, তারপরে ধীরে ধীরে এই যে সয়াবিন তেল, রাইস ব্র্যান্ড অয়েল, চালের খোসা থেকে তেল, কুশের তেল, এইসব তেলগুলো আমাদের কি নতুন নতুন আসছে। আবার এই তেল থেকে আমরা হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় নতুনভাবে আমরা ঘি তৈরি করছি, যেটা আমরা কি জানি যে ঘিটা কোথা থেকে আসে? দুধ থেকে আসে। দুধ থেকে প্রথমে হচ্ছে দুধটাকে ছানা কাটানো হয়, দেখে সেই মাখন টাখন থেকে ফুটিয়ে করে সেখান থেকে ঘি আসে। কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে করে আমরা এই খাবার তেল থেকে আমরা ঘি তৈরি করছি। কীটপতঙ্গ, আগাছা ও ক্ষতিকারক ছত্রাক জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো আছে কিংবা ছত্রাকগুলো আছে, এইসব থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন রকম ইনসেকটিসাইড, হার্বিসাইড, ফ্যাঙ্গিসাইড, এইসব বিভিন্ন রকম জিনিস ইউজ করছি। সার হিসাবে ইউরিয়া, ডিটি, কীটনাশক হিসাবে DDT, এইসব জিনিস ইউজ করছি। আমরা এই যে বাজারে যে প্যাকেটিং করে যে খাবারগুলো আছে, সেই খাবারগুলোকে রক্ষা করা হয় কীভাবে? সেটার মতো কেমিস্ট্রি আছে, এমন কিছু জিনিস কেমিক্যাল আমরা মিশাই, যাতে ফলে কী হয়, সেটা হচ্ছে অনেকদিন ধরে সংরক্ষিত থাকে। আমরা যখন একটা বাজার থেকে মাছ কিনে আনা হয়, প্রথমে দেখবে মাছ কিংবা মাংস যে কিছু কিনে আনা হয়, কিছু জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়। ওটা কেন করা হয়? নুন হলুদ মাখিয়ে রেখে দিলে মাছটা ভালো থাকে। এই যে এই খাবার যে সংরক্ষণ, এখানে একটা কেমিস্ট্রি আছে। নুন হলুদ বেশি রেখে দিচ্ছি আমরা। আর বাজারে যেগুলো আছে সেগুলোতে আমরা কি করি না, সোডিয়াম বেনজয়েট দিয়ে দিই। দিলে কি হয় না, সেটা হচ্ছে বেশি দিন ধরে হচ্ছে স্টোর থাকতে পারে। এছাড়া আমাদের চিকিৎসা বিজ্ঞানে পুরোটাই হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্রচুর ইউজ আছে। সমস্ত যে ওষুধ খাচ্ছি, অ্যালোপ্যাথি যতগুলো ওষুধ খাচ্ছি,
হ্যাঁ, হোমিওপ্যাথি যতগুলো ওষুধ খাচ্ছি সবগুলোতে হচ্ছে আমাদের কেমিস্ট্রির অবদান আছে। বাকি যা আছে তোমরা পড়ে নেবে একটু, ঠিক আছে না? বেশ সুন্দরভাবে সব দেওয়া আছে, পয়েন্ট করে করে এটা পড়ে নেবে। অস্ত্রোপচারের সময় আমরা চেতনানাশক রূপে ক্লোরোফর্ম ইউজ করছি, কোকেন, নভোকন ইত্যাদি ইউজ করছি। ম্যালেরিয়া রোগের চিকিৎসায় আমরা কুইনাইন ছাড়াও বর্তমানে অনেক কার্যকর ওষুধ আছে, যেমন ক্লোরোকুইনাইন, ফ্যামোকুইনাইন, প্রাইমাকুইনাইন ইত্যাদি আমরা ইউজ করছি, ঠিক আছে না? এরকমভাবে ক্যান্সারের যে চিকিৎসায় আমরা বিভিন্ন রকম যে ড্রাগগুলো ইউজ করছি, ঠিক আছে না? এগুলো সব পড়ে নেবে। এগুলো আর বেশি ইতিহাসের মতো বেশি পড়িয়ে লাভ নেই, ঠিক আছে? এগুলো বলতে গেলে আমারও বলা হবে, আর তোমাদের হচ্ছে বেকার বেকার ভালো লাগবে না ব্যাপারটা। তো এগুলো তোমরা আছে রিডিং পড়লেও হবে, তার জন্য এগুলো আর বেশি বলছি না। এগুলো তোমরা সায়াপ্রকাশনের বইটা দেখে করে বেশ ভালো করে পড়বে এটাকে, হ্যাঁ। কিংবা তোমরা যদি হচ্ছে সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে সেটাও পড়তে পারো, কোনো চাপ নেই। একই জিনিস, কিন্তু হচ্ছে দুটোর মধ্যে যেটা তোমাদের লাগবে, অবশ্যই সাঁতরা পাবলিকেশন বইটা ভালো আছে, ওটাও পয়েন্ট করে দেওয়া আছে, বেশ সুন্দর করে ওটা করে নিতে পারো। এবার দেখো সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে কী করে কাজ করছে না। কৃত্রিম তন্তু যেরকম টেরিলিন, নাইলন, রেয়ন ইত্যাদি দ্বারা আমরা বিভিন্ন রকম আমাদের যে জামা কাপড়, শৌখিন জামা কাপড় সেগুলো পরছি আমরা। দেখবে পশুর যে লোম হয় সেই লোমের মতো হচ্ছে নাইলনের হচ্ছে জামা কাপড় বেরিয়ে গেছে। দেখবে ভিতরটা আমাদের যে শীতকালে যে জ্যাকেট হয়, জ্যাকেটের ভিতরটা দেবে বিভিন্ন রকম পশুর লোমের মতো লাগবে, কিন্তু ওটা পশুর লোম না, ওটা নাইলন কিংবা টেরিলনের জিনিস। আমরা পলিথিন ব্যবহার করে আমরা হচ্ছে বিভিন্ন রকম খেলনা, ব্যাগ, বৈদ্যুতিক তার, কেবলের তার ইত্যাদি আমরা আমাদের যে চেয়ার টেবিল ইভেন এসব জিনিস আমরা তৈরি করতে পারছি। আমাদের প্রতিদিন পেনটা ইউজ করছি, পেনটা ইউজ করতে হবে, ব্যাগগুলো প্লাস্টিকের হয়, তাই না? জামা কাপড় পরিষ্কার সাথে আমরা যে সাবান, ডিটারজেন্ট ব্যবহার করি, এগুলো হচ্ছে কি আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে দৈনন্দিন জীবনের যে চাহিদা দৈনন্দিন জীবনের চাহিদাগুলো আমরা প্রত্যেক দিনের আছে, সেগুলো আমরা মেটাতে আমাদের এই কেমিস্ট্রি কাজ করে চলছে অনবরত। এছাড়া রেফ্রিজারেটর, ফ্রিজ যেটা বলি, হ্যাঁ, এয়ার কন্ডিশনার ইত্যাদি যন্ত্রে হিমায়ক রূপে অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, সিএফসি ইত্যাদি ব্যবহৃত হয়, ঠিক আছে? বাকি পড়বে, এগুলো একই রকম আছে। তবে এখান থেকে কীরকম কোশ্চেন আসতে পারে যে হয়তো তুমি বললো যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এবং দৈনন্দিন চাহিদা পূরণের জন্য আমাদের রসায়ন কীরকম ভূমিকা পালন করে চলে, কিংবা শিল্পের রসায়নের ভূমিকা আলোচনা করো, এরকম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? শিল্পে যারা বিভিন্ন ধাতু নিষ্কাশনে, পেট্রো রাসায়নিক দ্রব্য, ধাতু নিষ্কাশন বলতে আমরা তোমাদের মেটালার্জি বলে একটা চ্যাপ্টার আছে, 12-এ আছে সম্ভবত, ওটা পড়বে, ঠিক আছে? কৃত্রিম তন্তু, প্লাস্টিক জাতীয় পদার্থ, রঞ্জক শিল্প জাতীয় দ্রব্য, তাই না? প্লাস্টিক জাতীয় পদার্থ বলতে আমাদের পলিথিন, পিভিসি। পেট্রো রাসায়নিক দ্রব্য কি কেরোসিন, ডিজেল, পেট্রোল, এইসব জিনিস। ধাতু নিষ্কাশনে যেমন কি আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলো তো হচ্ছে খনিজ রূপে থাকে না, খনিজ থেকে আমরা হচ্ছে এ থেকে বের করে নিতে হয়। এছাড়াও কি আছে না কৃত্রিম তন্তু, যেমন নাইলন, টেরিলিন, রেয়ন ইত্যাদি। রঞ্জক শিল্পে পেইন্ট, ভার্নিশ, ল্যাকার, এগুলো কি হয় গন্ধ দেয়, গন্ধ কারণ রঞ্জক। সিমেন্ট, কাঠ, সিরামিক ইত্যাদি পদার্থ, ঠিক আছে না, তৈরিতে আমাদের কাজে লাগে। তো এই যে আমাদের কেমিস্ট্রি আমাদের এত ভালো ভূমিকা পালন করছে, কিন্তু এই যে কেমিস্ট্রি কি সব কিছু ভালো থাকবে? সবসময় কি কেমিস্ট্রি খালি ভালোই করে যাবে? সবসময় ভালো করতে পারে না, তাহলে কি হবে না, কেমিস্ট্রি একটা কি না একটা খারাপ দিকও থাকবে। দেখো সব কিছুরই একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে, তাই না? তো কেমিস্ট্রি যেমন একটা ভালো দিক আছে, এত কিছু ভালো দিক আছে, সেরকম কেমিস্ট্রির খারাপ দিকও আছে। সে খারাপ দিকটা কী হতে পারে? এই যে আজকের দিনে জঙ্গিরা এত বোমা বিস্ফোরণ করছে, এত লুণ্ঠন চলছে, এত মানুষ নিরপরাধ মানুষদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলোতে কি আসছে? আরডিএক্স সব থেকে আগে আসে কি? আরডিএক্স বোম। আজকাল নিউক্লিয়ার যে সমস্ত বোমগুলো হচ্ছে, নিউক্লিয়ার বোমা, এই সমস্ত কিছুতে কি কেমিস্ট্রির ভূমিকা আছে। এছাড়া এগুলো তো হলো কি মানুষ মেরে দেওয়া হচ্ছে, এগুলো কি এগুলো তো হচ্ছে মানুষ মরে গেল, কিন্তু আজকালকার দিনে তরুণ সমাজ বিভিন্ন যে নেশার কবলে পড়ছে, সেখানেও কেমিস্ট্রির ভূমিকা আছে। কোকেন, হেরোইন, এলএসডি
এই সমস্ত যেসব সর্বনাশের যে ড্রাগগুলো আছে এগুলোতে কি কেমিস্ট্রির ভূমিকা আছে। তো এই যে এগুলো কি আমাদের রসায়নের কি একটা অন্ধকার অঞ্চল। এটা যেন টিকা আছে যে রসায়নের অন্ধকার অঞ্চল সম্পর্কে তোমরা যা জানো আলোচনা করো, ঠিক আছে। এটা আমরা টিকা টাইপের কোশ্চেন আছে একটা, খুব কমন কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন আছে যে রসায়নের অন্ধকার অঞ্চল সম্পর্কে তোমরা যা জানো আলোচনা করো, ঠিক আছে না। এবার কেস দেখো পদার্থের প্রকৃতি, ঠিক আছে না। এগুলো তো গেল হচ্ছে আমাদের ফার্স্ট একটা বেসিক জিনিস গেল। এবার কি আসছে ম্যাটার বা পদার্থ, কি আসছে পদার্থ। হোয়াট ইজ পদার্থ বা হোয়াট ইজ ম্যাটার, পদার্থ কি। দেখো পদার্থ হচ্ছে একটা জিনিস যা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য হয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা সেটাকে বুঝতে পারি। সেটা একটা ভর আছে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি, তার একটা ভর আছে, ঠিক আছে। তাকে সে একটা পরিবেশের ভিতরে একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, তার একটা আয়তন আছে। এইরকম পদার্থগুলো, এইরকম যেসব সাবস্ট্যান্স আমরা দেখি সেটা কি একটা পদার্থ। এই পেনটা, এটাকে আমরা ছুলে একটা শক্ত শক্ত লাগছে, এটা এই পরিবেশের ভিতরে জায়গা দখল করে আছে, তাই না। তাহলে এটা একটা পদার্থ। এই বোর্ডটা একটা পদার্থ, এই কালির দোয়াত পদার্থ, ঠিক আছে, সবই একটা পদার্থ। আমরা পরিবেশে আমরা যা কেউ দেখছি সবই পদার্থ, সবই পদার্থ তার তৈরি, ঠিক আছে। এবার পদার্থকে আমরা শ্রেণী বিভাগ করবো। কীভাবে শ্রেণী বিভাগ করবো না, হচ্ছে দুটো ভাগে আসবে। একটি আসবে ভৌত শ্রেণী বিভাগ, আরেকটি আসবে রাসায়নিক শ্রেণী বিভাগ। ভৌত কোনগুলো, ভৌত বা ফিজিক্যাল জিনিস কোনটা, ফিজিক্যাল প্রপার্টি কী করে আসে পদার্থের, ম্যাটেরিয়ালের ফিজিক্যাল প্রপার্টি। দেখো ভৌত দিয়ে কোনগুলো, ভৌত বলতে আমরা বুঝি কি, যেটা আমরা দেখে করে যেটা বুঝতে পারি, আমরা ছুঁয়ে করে যেটা বুঝতে পারি, আমরা বাইরে থেকে জিনিসটা বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের ভৌত, তাই না। তাহলে এইরকম কী কী হতে পারে, চাপ তাপ উষ্ণতা এগুলো থাকে। তো ভৌত পদার্থ, ভৌত যে পদার্থের যে ভৌত জিনিস থাকে একে আমরা 3টা ভাগ ভাগ করি, ঠিক আছে। কী কী আছে না, কঠিন আছে, তরল আছে আর গ্যাসীয় আছে। কি আছে, সলিড আছে, লিকুইড আছে, আর কি আছে, গ্যাস আছে, ঠিক আছে। সলিড, লিকুইড, গ্যাস আছে, আচ্ছা। আর আমাদের যে রাসায়নিক যেটা থাকে সেটা কি কি ভাগ করা আছে, রাসায়নিকটাকেও 2 ভাগ করা হয়, ঠিক আছে। আচ্ছা, মৌলিক মিশ্র পদার্থ আর কি বিশুদ্ধ পদার্থ, ঠিক আছে, সেটা পরে আসছে, রাসায়নিকটা পরে আসছে। তো আমাদের এই যে সলিড আছে, সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটা যে জিনিস আছে, কঠিন তরল গ্যাসীয়, এদের মধ্যে কীরকমভাবে জিনিস চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জে কী হবে। একে যদি আমরা তাপ দিই লিকুইড আসবে, লিকুইডকে তাপ দিলে গ্যাসে হবে। আবার গ্যাসের থেকে যদি তাপ সরিয়ে নিই লিকুইড হবে, লিকুইড থেকে তাপ সরিয়ে নিলে সলিড হয়ে যাবে, তাই না। এবার এগুলোর মধ্যে কোনটা কোনটা মিশতে পারে, লিকুইড গ্যাসে মিশতে পারে, সলিড লিকুইড মিশতে পারে, সলিড গ্যাস মিশতে পারে, সলিড থেকে গ্যাস হতে পারে। কীরকম, কর্পূরকে আমরা যদি হচ্ছে কিছু রেখে দিই, সলিডটা দেখে গ্যাস হয়ে গেছে, কর্পূর উড়ে যায় না, এরকম। লিকুইডটা গ্যাস হয়ে যায়, উদাহরণ গ্যাসটা লিকুইডটা গ্যাসে হচ্ছে, ওটা ভাবো। পেট্রোলটাকে যদি আমরা রেখে দিই তাহলে উড়ে যায় না, দ্যাটস ইট। তো এদের মধ্যে যে ইন্টারচেঞ্জটা কীরকম আছে না, তাপ প্রয়োগের মাধ্যমে হয়ে যায়। এদেরকে আমরা তাপ প্রয়োগ করে আমরা এদের মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, ঠিক আছে। এবার কি আসছে না, রাসায়নিক শ্রেণী বিভাগ বা কেমিক্যাল ক্লাসিফিকেশন, ঠিক আছে। এর মধ্যে কি আসছে না, মিশ্র আসছে, মিক্সড, আর কি আসছে বিশুদ্ধ, পিওর। দেখে আছে বিশুদ্ধ, দেখি মিশ্র। এবার মিশ্র পদার্থ এবার 2 রকম ভাগ হয়, এটা কি হয় না, হচ্ছে সমসত্ব, আর কি আছে অসমসত্ব।
ঠিক আছে? আর বিশুদ্ধর আমাদের ভাগ আছে, বিশুদ্ধর কি আছে না মৌলিক আর কি আছে না যৌগিক। তো এই যে মিশ্র পদার্থটা কি আছে সমসত্ব অসমসত্ব, বিশুদ্ধটা আছে মৌলিক আর যৌগিক। মিশ্র পদার্থ বলতে আমরা কি বুঝি? মিশ্র পদার্থ হচ্ছে এরকম জিনিস যেখানে বেশ কিছু জিনিস সাথে মিশে থাকে, ঠিক আছে না? বেশ কিছু জিনিস বেশ কিছু পদার্থ একসাথে মিশে আছে, যেরকম চিনির সাথে যদি নুন মিশিয়ে দিই, চিনির সাথে পাথর মিশিয়ে দিই, বালির সাথে নুন মিশিয়ে দিই, সব কি একসাথে মিশে আছে, তো সেটাকে মিশ্র পদার্থ বলা হয়। ঠিক আছে? এবারে দেখো সমসত্ব আর অসমসত্ব একটা আসছে। সমসত্ব পদার্থ এরকম জিনিসটা যেখানে কি হবে না দুটো জিনিস একসাথে একদম পুরো ভালোভাবে মিশে থাকবে, যেখানে দুটো পদার্থের অণু এমনভাবে মিশে থাকবে দুটোর থেকে আমরা কোনোরকমভাবে একটাকে আলাদা করতে পারবো না। দুটোর থেকে আমরা কোনো কিছুকে দুটো একসাথে এমনভাবে মিশতে হবে এই জন্য আমি ওদের থেকে কেউ আলাদা করতে পারবো না। ওদের যে ওরা যে দুটো একসাথে মিশে আছে সেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না। যেরকম যদি আমরা গ্লুকোজ জল গুলিয়ে রাখি কিংবা নুনের জল গুলিয়ে রাখি, নুন চিনি জল গুলিয়ে রাখি, গ্লুকোজ জল গুলিয়ে রাখি, আমরা কি বুঝতে পারবো যে ওখানে কীটা গুলো আছে? বুঝতে পারবো না। সেই রকম পেট্রোল যদি নিই, পেট্রোল থেকে পেট্রোলের লিকুইড থেকে পেট্রোলটাকে আমরা আলাদা করে ভাগ বের করতে পারবো? পারবো না। দুধে কি থাকে? দুধে যদি আমরা জল মিশিয়ে দিই, দুধটা জলটা আলাদা করতে পারবো? এমনি হাত দিয়ে টেনে টেনে আলাদা পারবো না। তাহলে সেটা কি যেমন সমসত্ব মিশ্রণ, ঠিক না? সমসত্ব মিশ্রণে দুটো যে পদার্থ থাকে এত ভালোভাবে মিশে থাকে যে ওদেরকে খালি চোখে দেখাও যায় না, খালি চোখে দেখে বোঝা যায় না যে ওখানে কী কী জিনিস মিশে আছে। আর ওরা একটা এমন সুন্দরভাবে মিশে থাকে যে অনেক ওদের যে রাসায়নিক যে ঘটনাটা ওরাও একসাথে পুরো ইন্টারমিক্স হয়ে যায়, ঠিক আছে? আর অসমসত্বতে কী হয় না ওরা এমনভাবে মিশে থাকে দুটোকে দেখেই বাইরে থেকে দেখে বোঝা যায় যে দুটো আলাদা জিনিস মিশে আছে। যে কীরকম হবে না নুন চিনি, নুনের দানা চিনির দানা দুটো একসাথে মিশিয়ে দাও বুঝতে পারবে। নুনের সাথে যে বালির কিছু কুচি মিশিয়ে রাখো বুঝতে পারবে। চিনির দানার সাথে কিছু এই লোহার চূর্ণ, লোহার কুচি মিশিয়ে রাখো বুঝতে পারবে। এগুলোকে অসমসত্ব মিশ্রণ হবে, ঠিক আছে? এবার কি আছে বিশুদ্ধ পদার্থ, ঠিক না? ওরা এগুলো কি মিশ্র পদার্থ, ঠিক না? মিশ্র পদার্থ চলে গেল। এবার কি আসছে না বিশুদ্ধ পদার্থ। বিশুদ্ধ পদার্থ কি কি জিনিস আসবে? বিশুদ্ধ পদার্থের সেসব জিনিসগুলো যারা কি করে না পার্মানেন্ট জিনিস, যেরকম কি পার্মানেন্ট জিনিস ভুল বললাম। বিশুদ্ধ বলতে আমরা কি বুঝি যেটা হচ্ছে কি কোনোটা জিনিস একটাই জিনিস আছে, যেরকম হবে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন গ্যাস, একটা বিকারে একটা জারের ভিতরে অক্সিজেন গ্যাস আছে, একটা জারের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, একটা জারের ভিতরে শুধুমাত্র চিনি আছে, একটা জারের ভিতরে নুন আছে খালি। এগুলো কি প্রত্যেকটা বিশুদ্ধ বিশুদ্ধ জিনিস, ঠিক আছে না? এবার এর ভিতরে মৌলিক কোনটা যৌগিক কোনটা? শুধুমাত্র যেখানে অক্সিজেন আছে যে গ্যাস থাকে সেটা কি আছে মৌলিক জিনিস, ঠিক না? কারণ কি সেটা একমাত্র অক্সিজেনটাই আছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি আমরা বলি CO2 এটা বিশুদ্ধ অবশ্যই, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সেখানে কোনো কিছু মিশিয়ে নেই, এটা খালি হচ্ছে বিশুদ্ধ জিনিস। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ভাঙলে আমরা কি জানি কেমিক্যালি যদি আমরা ভাঙি তাহলে কী পাবো? এখান থেকে কার্বন পাবো আর অক্সিজেন পাবো, তাই না? তাহলে যে কার্বন পেলাম আর অক্সিজেন পেলাম, তাহলে এটা এই দুটো কি আলাদা আলাদা দুটো জিনিস, তাই না? তাহলে এটা কি হবে আমাদের যৌগিক জিনিস হবে। সেটা আবার যে কোনো যদি পিওর ধাতু নিই, ঠিক না? পিওর ধাতু যেগুলো হয় সেগুলো কি লোহা নিলাম, কপার নিলাম, গোল্ড নীল সোনা নিলাম, রূপো নিলাম, এগুলো সব কি হয় পিওর জিনিস, ঠিক আছে না? কিন্তু আমরা যদি পেতল নিই, পেতল কি আর পিওর জিনিস? পেতল তো সংকর ধাতু, সেখানে মিশানো থাকে, তাহলে সেটা কী হবে না যৌগিক হবে। কিন্তু এগুলো কী হবে মৌলিক হবে। কিন্তু পেতলটা নিলে কী হবে যৌগিক চলে আসবে। পেতল যৌগিক, কিন্তু এই সমস্ত ধাতুগুলো যেগুলো হচ্ছে কি সিঙ্গেল এলিমেন্ট হিসাবে আছে সেগুলো কি হচ্ছে মৌলিক। ওকে, যদি আমরা নুন নিই, নুনটা তাহলে কী হবে? নুনটা মৌলিক না যৌগিক? নুনের সংকেত কি NaCl, সাধারণ সংকেত, যৌগিক পদার্থ। যদি আমরা চিনি নিই যৌগিক পদার্থ, সাধারণ গ্লুকোজ CN
H2O হলেন, ঠিক আছে, যৌগিক পদার্থ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনটা মৌলিক পদার্থ কোনটা যৌগিক পদার্থ বুঝতে পারলাম, পদার্থ সম্পর্কে আমাদের জ্ঞান আসলো, আর কেমিস্ট্রি সম্পর্কে আমরা জানতে পারলাম, তাই তো? ওকে, এরপরে আমরা কি করবো? এরপর আমরা কি করব? আচ্ছা, এই ভিডিওতে আরেকটু এগিয়ে দিয়ে যাক নাকি? চলো, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? ভৌত রাশি বলতে আমরা কি কি বুঝি? তোমার তো একটু আগে যা বললাম যে ভৌত রাশি বলতে আমরা কি বুঝি, যেগুলো আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি। ভৌত তো সেগুলো কি কি? কোনটা লেন্থ, দৈর্ঘ্যটা দেখে বুঝতে পারি। ভর, দৈর্ঘ্য, আসলে বাংলা লেখাটা আমার চলে। আচ্ছা, ভর বাকি মাস। তোমরা কিন্তু ইংরেজি টার্মগুলো একটু দেখতে থাকবে, কারণ তোমরা পরবর্তীকালে যেখানে যাও না কেন ইংরেজি টার্মগুলো তোমাদের সব হবে, ঠিক আছে না? তার জন্য এই বাংলা বোর্ডে এইচএসে দেওয়া পর্যন্ত তোমাদের এই বাংলাটা কাজে লাগবে, তারপর আর তো বাংলা কাজে লাগবে না। তোমরা ধীরে ধীরে ইংলিশ টার্মগুলো একটু জোর দেবে, ঠিক আছে না? যে কোনো জিনিসে ইংলিশ টার্মের প্রতি একটু জোর দেবে, ঠিক আছে না? কিন্তু বাংলা টার্মটাকে একদম অগ্রাহ্য করা যাবে না, কিন্তু হচ্ছে ইংলিশ টার্মটার মধ্যে জোর দেবে, ঠিক আছে না? তো লেন্থ, মাস, তারপরে টেম্পারেচার, ঠিক আছে না? তারপরে তার সময়, ঠিক আছে না? সময় বা টাইম, তারপরে টেম্পারেচার বা উষ্ণতা, এইসব জিনিসগুলো কি আমাদের ভৌত রাশির, তাই না? তো এই ভৌত রাশির যে ইউনিটগুলো লিখবো, ঠিক আছে, এগুলো তো আমাদের ভৌত রাশি গেল। তাহলে এর যে ইউনিট কীরকম আসবে? দৈর্ঘ্যের ইউনিট কী হয়? এসআইতে মিটার, সিজিএসে সেমি। ওকে, দৈর্ঘ্যে গেল। তারপর কি আসছে? ভর। ভরের কী হয়? গ্রাম হয় সিজিএসে, এসআইতে কেজি। ওকে, আর কি যেন ছিল? উষ্ণতা, না? উষ্ণতার কি হয়? কেলভিন আর কি ডিগ্রি সেলসিয়াস। সময় কি হয়? সবসময় সেকেন্ডই হয়। উষ্ণতার কি হয়? কেলভিন হয়, ডিগ্রি সেলসিয়াস হয়, ডিগ্রি ফারেনহাইট হয়, তাই না? এত কিছু। তাহলে এই যে প্রতিটা ভৌত রাশি এবং ভৌত রাশির যে ইউনিট, এইটুকু একটু জ্ঞান লাভ হলো, আমরা জানতে পারলাম। এছাড়াও আমাদের বেশ কিছু রাশি আছে, ঠিক আছে না, যেগুলো আমাদের জানা দরকার, যেরকম তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আমরা কিসে মাপি? এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা কিসে মাপি? তড়িৎ প্রবাহ আমরা কিসে মাপি? অ্যাম্পায়ার, তাই না? এ দিয়ে উপরে একটা হচ্ছে গোল, এটা হচ্ছে কি অ্যাম্পায়ার চিহ্ন। আমরা এটা দিয়ে আমরা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাপি। তারপরে দীপন প্রাবল্য মাপি কি ক্যান্ডেলা দিয়ে, সিডি বা ক্যান্ডেলা। তারপরে আমাদের কি আছে, কি ছিল একটা পথে পরিমাপ যদি করতে চাই আমরা মূল্যে করতে পারি, ঠিক আছে না? আমাদের বেশ কিছু আমাদের যে জিনিসগুলো এগুলো করতে পারি। এবার আমাদের এই যে ভৌত রাশি তো আমরা জানবো। এবার এই যে আমাদের দৈর্ঘ্য কি মিটার, ভর কেজি বা গ্রাম, যা কিছু করতে পারি, আর সময় সেকেন্ড, এই আর যে সবগুলো বললাম, যেরকম কি বললাম আর এগুলো যে মৌলিক যে রাশিগুলো, ঠিক আছে, মৌলিক ভৌত রাশিগুলো, ঠিক আছে। সেকেন্ড, তারপরে কি হচ্ছে টেম্পারেচার হচ্ছে কেলভিন, আর কি নিবে ধরো অ্যাম্পায়ার নিলে, ক্যান্ডেলা নিলে, মোল নিলে, এই সবগুলো নিয়ে করে আমাদের বাকি বিভিন্ন রকম হচ্ছে বিভিন্ন রাশির হচ্ছে এককগুলো বেরোবে। যেরকম ক্ষেত্রফলের মিটার স্কোয়ার করে দিলে বেরিয়ে যাবে, আয়তনের মিটার কিউব করে দিলে বেরিয়ে যাবে, তাই না? এরকমভাবে আমরা ধীরে ধীরে যেসব বিভিন্ন রকম যে যৌগিক রাশিগুলো আছে সেগুলো আমাদের সেইগুলো সম্পর্কে, সেইগুলো যে ইউনিট হবে সেগুলো তোমরা বের করবে, ঠিক আছে না? তোমাদের কাজ থাকবে তোমরা তোমাদের বইয়ের
যেগুলো হচ্ছে যে সমস্ত হচ্ছে রাশিগুলো আছে, ঠিক না, ভৌত রাশি যতগুলো আছে সবগুলোর ইউনিটগুলোকে ভালো করে হচ্ছে মাথায় নোট করে নেবে, ঠিক আছে না, খাতায় নোট না, মাথায় নোট করে নেবে। আর খাতায় সেগুলো হচ্ছে লিখে করে একটা খাতা রেডি করো, যেখানে তোমাদের কেমিস্ট্রির তোমাদের একটা নোট, কেমিস্ট্রি নোট টাইপ, ঠিক আছে, সেখানে তোমাদের প্রতিদিন যেটুকু পড়বে সেটুকু হচ্ছে লিখে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট লাগছে সেগুলো হচ্ছে সেখানে লিখবে, বিভিন্ন কোশ্চেন অ্যান্সার লিখবে পার ডে, প্রতিদিন ডেট দিবে আর লিখবে। তাহলে আস্তে আস্তে তোমাদের জিনিসটা সুবিধা হবে। আর যেহেতু তোমরা সবাই মাধ্যমিক দিয়ে এসছো, মাধ্যমিকের বই ছিল কত, একদম পাতলা বই ছিল, এখানে এসে একটু হচ্ছে মোটা বই, অনেক বড় সিলেবাস। তো তোমরা যদি এখন থেকে যদি একটু স্ট্রংলি জিনিসটাকে না নাও, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে, তোমাদের সিলেবাস শেষ করতে পারবে না, দেখবে পরীক্ষার সময়, পরীক্ষার আগে আগে দেখবে তোমাদের কিছুই মনে থাকছে না, কিছুই আসছে না। তোমরা কী করবে, তোমরা প্রতিদিন একটু একটু করে পড়বে, একটু একটু করে হচ্ছে সিলেবাস রেডি করবে, আর প্রতিদিন নোট খাতায় নোট বানাবে। আর যা ডাউট থাকবে সেগুলোকে কী করতে হবে, জ্ঞানকিরণ23@gmail.com এই জিমেলে কী করতে হবে, ফটো তুলে সেই তোমাদের কি যেটা প্রবলেম আছে সেটাকে তোমরা ফটো তুলে এই মেলে পাঠিয়ে দেবে, ঠিক আছে না। আমি চেষ্টা করব মেলে কিংবা গুগল মিটে কিংবা তোমাদের যেরকমভাবে হোক তোমাদের জিনিসটা সলভ করে দেওয়ার, ঠিক আছে না। আজকে হয়তো তেমন কিছু বোঝার মতো কিছু নেই, ধীরে ধীরে আমাদের আসবে, ঠিক আছে না। কালকেই আসবে যে একক ব্যবহারের নিয়ম, এই পরের ভিডিওতে, ঠিক না, পরের ভিডিওতে আমরা বলবো যে কি একক ব্যবহারের নিয়ম কীরকম থাকে, ঠিক না, প্রতিটা একক কীভাবে নির্ভুলতা কী, অ্যাকুরেসি প্রিসিশন। এই গ্র্যাজুয়েশনে যদি থাকো, গ্র্যাজুয়েশন যাওয়া পর্যন্ত কিন্তু এই অ্যাকুরেসি প্রিসিশন নিয়ে কোশ্চেন আসতে থাকে, ঠিক আছে। তারপরে দেখা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কী, হ্যাঁ নিয়ে অনেক কিছু আছে। তো আপাতত এতটুকুই থাক প্রথম ভিডিও। সেকেন্ড ভিডিওতে আমরা আরও কিছু নিয়ে আলোচনা করবো, ঠিক আছে না। চলো আজকের মতো এখানে থাক।